প্রধানমন্ত্রী এত বিশাল পাওয়ার, যেটা আমরা বলি যে আমেরিকার প্রেসিডেন্টের এত ক্ষমতা নেই যত ক্ষমতা রয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী। হিস্পানিক লোকরা আমেরিকা আসে বলে আমরা ভাবি যে মেক্সিকো দরিদ্র, মেক্সিকো মনেও দরিদ্র না, বিশাল তার অর্থনীতি, বিশাল বিশাল। আপনি যদি সত্যি দেশকে ভালোবাসেন, তাহলে আপনি যদি এইসব চাপকে সহ্য করতে না পারেন, আপনি পদত্যাগ করবেন। পদত্যাগ করলে তখন না হয় মানাতো, কিন্তু আপনি পদত্যাগ না করে আপনি পদে বসেছিলেন। আর এখন আপনি ক্ষমতায় নেই, অন্তর্বর্তীকালীন সরকার বা ডক্টর ইউনূস ক্ষমতা নেই, এখন আপনি এই কথাগুলো বলছেন, রাইট? তাদের যদি যোগসূত্র না থাকে, তাদের যদি এজেন্ট না থাকে, তারা আপনি নিয়ে আসলেও তাহলে কোথায়? তারা তো আর রাস্তায় ডাম্প করে না এই ড্রাগ গুলো, মানে টনে টনে একসাথে 1 টন করে তো আর আনেন না, হয়তো 50 পাউন্ড, 25 পাউন্ড, 100 পাউন্ড এই ধরনের মানে প্যাকেজে বক্স ইত্যাদি চান। মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া বলছেন মাদক যে প্রচার বা প্রসার হচ্ছে মেক্সিকোতে, সেজন্য উনি যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত। অলরেডি 25 জনের উপর আর্মি মৃত্যুবরণ করেছে, তারপরেও উনি বলছেন উনি থেমে থাকবেন না, অভিযান চলবে। তবে প্রেসিডেন্ট ট্রাম্পের পক্ষ থেকে বলা হচ্ছে যদি এই ধরনের ওখানকার পরিস্থিতি অসহনীত হয় এবং সেটা যদি আমেরিকাতে কোনো ইম্প্যাক্ট পড়ে, বিশেষ করে আমেরিকার তরুণ প্রজন্ম বা আমেরিকাতে যারা মাদকের কাজ করে তাদের মধ্যে যদি এটি হয়, তাহলে প্রেসিডেন্ট ট্রাম্পের পক্ষ থেকে উনি কঠোর পদক্ষেপ নেবেন এমনও বলছেন। আমি যেটা আপনার কাছে বলতে চাই যে আমেরিকার মাদকের ব্যাপারটি, এই ল্যাটিন আমেরিকার মাদক আমেরিকাতে ঢুকা বা এই যে বিজনেস করা, সেটি কি শুধুমাত্র ল্যাটিন আমেরিকানদেরই দায়ী, নাকি আমেরিকার ভিতরেও অনেক বড় বিজনেসম্যান, অনেক মানুষ এটার সঙ্গে জড়িত, যেটা রশিদ ভাই বললেন যে বাই $20 বিলিয়ন একটি বিজনেস? আপনি কি মনে করেন? এখানে এসে তাদের কন্ট্যাক্ট আছে। আর প্রথমে অন্য একটা বিষয়, কিছু বিষয় উল্লেখ করা উচিত, কেন এটা হলো, এদের টেন্টেকলস আছে একেবারে, মানে মানে ডালের মতো বিস্তার তাদের সমাজে বিভিন্ন পলিটিক্স এর কথা রশিদ সাহেব উল্লেখ করেছেন। দেশের পলিটিক্সকে, সরকারকে নিয়ন্ত্রণ করে, সরকার ছাড়া ব্যবসা বাণিজ্য সবকিছু তার নিয়ন্ত্রণ। আরেকটা ব্যাপার আছে, এই পার্টিকুলার লোকের কথা আমি জানি না, কিন্তু ইন জেনারেল এই ড্রাগ কার্টেল যারা আছে তারা অনেক জনকল্যাণমূলক কাজ করে নিজ নিজ দেশে, অনেকে, সবাই না হলে অনেকে করে। ফলে সেটা হচ্ছে কি একটা কাভারের জন্য, হয়তো তারা বছরে একটা লোক এই ড্রাগ কার্টেলে লিডার হয়তো $1 বিলিয়ন রেডি করে, তার লোকজনকে দিয়ে তার 200 মিলিয়ন ডলার, তার ভিতরে তারা টোটাল 1 বিলিয়নের ভিতরে তো 100 মিলিয়ন জনকল্যাণমূলক কাজে, দরিদ্রদের সেবা দেয়, নানা ধরনের রিলিফের কাজ করে, মানে সাহায্য সবাতে। এটা আরেকটা কারণ, জনসাধারণের ভিতরে এই মেক্সিকো সিটি তো আমরা মানে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, মেক্সিকো সিটি খুব সুন্দর একটা নগরী, কিন্তু মেক্সিকো সিটিতে কতগুলো বস্তি এলাকা আছে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি বস্তি এলাকার মধ্যে, খুবই দুঃখজনক। মেক্সিকো কিন্তু আমরা অনেকে জানি না, এখানে হিস্পানিক লোকরা আমেরিকা আসে বলে আমরা ভাবি যে মেক্সিকো দরিদ্র, মেক্সিকো মনেও দরিদ্র না, বিশাল তার অর্থনীতি, বিশাল বিশাল। তো মানে মোটেই দরিদ্র দেশ না, তার লেভেল অফ ডেভেলপমেন্ট প্রায় সাউথ কোরিয়ার কাছাকাছি, বা সাউথ কোরিয়ার থেকে হয়তো বেটার। ইকোনমি তো সাউথ কোরিয়ার পর্যায়ে হবে। যাই হোক, তো ওই একটা কারণ হচ্ছে তাদের টেন্টেকল, যেটা রশিদ সাহেব উল্লেখ করেছেন, আমি উল্লেখ করলাম, পাশাপাশি হচ্ছে এই যে জনকল্যাণমূলক কাজ। ফলে এই জনসাধারণ অনেক সময় তাদের পক্ষে মানে যা তারা আক্রান্ত হয়, এটা একটা কারণ। তারপরে এখন আপনি বলছেন যে এইখানে এখানে তাদের যদি যোগসূত্র না থাকে, তাদের যদি এজেন্ট না থাকে, তারা আপনি নিয়ে আসলেও তাহলে কোথায়? তারা তো আর রাস্তায় ডাম্প করে না এই ড্রাগ গুলো, মানে টনে টনে একসাথে 1 টন করে তো আর আনেন না, হয়তো 50 পাউন্ড, 25 পাউন্ড, 100 পাউন্ড এই ধরনের মানে প্যাকেজে বক্স ইত্যাদি চান, তো পাঠায়, তো পাঠানোর রিসিভ করার তো রিসিভিং এন্ড একটা আছে। এখানে রিসিভিং এন্ড এবং ডিস্ট্রিবিউটার, যে গ্রহণ করলো, রিসিভ করলো এবং যারা ডিস্ট্রিবিউট করলো, একদম যে রাস্তায় বিক্রি করে সেটা বাতিল। ফলে রিসিভ যে করে এবং যারা যে ডিস্ট্রিবিউট করে, এরা এদের সাথে ওদের একটা সম্পর্ক আছে, এবং এইটা ভেতরের থেকে যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষ যদি খুব তৎপর হন, অনেক সময় এখান থেকে তারা অনেককে গ্রেপ্তার করেন, অনেক ড্রাগ তারা ধরে ফেলেন, এটা মানে কনফিসকেট করেন, এটা আছে। কিন্তু সম্ভবত এই দিকটাতেও যদি আরো প্রখর নজর দেওয়া যায়, আর ড্রাগ কার্টেলের উপর যে এবারে সেনাবাহিনী মেক্সিকোর সৈন্যরা আক্রমণ করলো, ওকে মানে ধরতে গিয়ে এই কাণ্ড ঘটলো, সেটার একটা কারণ আছে।
সেটা হচ্ছে যুক্তরাষ্ট্র তাদের উপরে প্রচন্ড চাপ দিচ্ছিল এবং প্রেসিডেন্ট ট্রাম্প প্রচন্ড চাপ দিচ্ছিলেন সেই দেশের প্রেসিডেন্ট উপরে, সরকারের উপরে। এমনও বলা হচ্ছিল যদি তা না হয় তাহলে যুক্তরাষ্ট্র নিজের মানে সামরিক হস্তক্ষেপ করে সে তাদের উপরে আক্রমণ করবে, তাদেরকে ধরে আনবে, এই ধরনের কথা বলা বলি হচ্ছিল। তো আমার মনে হয় সেই কারণে তারা ওর উপরে, ওর প্রভাব সম্পর্কে নিশ্চয়ই মেক্সিকোর সরকার জানে, তারপরে তাকে ধরতে গিয়েছিল। হয়তো আরো কার্টেল আছে নিশ্চয়ই, হি ইজ ওয়ান অফ দি বিগেস্ট, আরো এরকম আছে কয়েকজন, তাদেরকে ধরার চেষ্টা হবে, নিশ্চয়ই প্রেশার আছে, ইন্টেলিজেন্স আছে সরকারের কাছে। কিন্তু দুই সরকারের মধ্যে কোঅর্ডিনেশন হচ্ছে আমি শিওর। এবং এই দেশের অভ্যন্তরে যারা ডিস্ট্রিবিউটর এবং রিসিভার, তাদেরকে যদি আরো বেশি কড়াকড়ি ভাবে নজরদারি রেখে তাদেরকে ধরে ফেলা যায়, তাহলে সম্ভবত এই মেষ থেকে, অভিশাপ থেকে যুক্তরাষ্ট্র পরিত্রাণ পাওয়ার ক্ষেত্রে অনেক উন্নতি হবে। না, এটি ঠিকই বলছেন এবং আমরা গণমাধ্যম হিসেবে বলতে পারি যে আমাদের বাংলাদেশি কমিউনিটি যারা তরুণ প্রজন্ম রয়েছেন, আসলে পরিবার থেকেই মাদকের বিরুদ্ধে অবস্থান নিতে হবে এবং মাদকের ভয়াবহতা সম্পর্কে আসলে পারিবারিক শিক্ষাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। একটা লাইন এখানে আপনার এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে, গত কয়েক বছর আগে আমাদের বাংলাদেশের একজন সোশ্যাল ওয়ার্কার আছেন, লিডার, নাম বললে অনেকে চেনেন, নাম বলছেন আরো শিক্ষা জানেন, তিনি জামাইকা এলাকায় থাকেন দীর্ঘদিন ধরে। তিনি বছর 3-4 আগে, করোনার আগে একটা মিটিং আহ্বান করেছিলেন, ওই এলাকার কথা বলছেন, জামাইকা এলাকায়। উনি বলেছিলেন সেটা হচ্ছে যে আমাদের তরুণদের ওনাকে রেগুলার ড্রাগ সেবন করছে এবং বেশ কিছু মৃত্যু ঘটেছে তরুণদের, যেটা মানে অনেকে ধারণা করছেন যে সেটা ড্রাগ ঘটিত। ফলে আমাদের মানে অভিভাবকরা যে খেয়াল রাখা উচিত, আমাদের কমিউনিটি সজাগ হওয়া উচিত এই ড্রাগ থেকে। এবং বাংলাদেশের মতো একটা দরিদ্র দেশে পর্যন্ত যত্রতত্র ড্রাগের প্রসার হচ্ছে, এটাও দুঃখজনক। না, সেজন্যই বললাম যে এই আমাদের কমিউনিটির পারিবারিক শিক্ষাটা খুব গুরুত্বপূর্ণ, ধর্মীয় শিক্ষাটাও এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে যাতে মাদকের মধ্যে আমাদের তরুণ প্রজন্ম জড়িত না হয়। আমরা এই ব্যাপারে আলোচনা, আমরা একটু বাংলাদেশ প্রসঙ্গে আসতে চাই। বাংলাদেশে একটি যে বলা হয় মানে অস্থিরতা ছিল প্রায় 18 মাসের মতো, তারপরে একটি নির্বাচন হলো এবং একটা নির্বাচিত সরকার এই মুহূর্তে বাংলাদেশ নিয়ন্ত্রণ করছে বা সরকার পরিচালনা করছে। এরই মধ্যে আমরা বেশ কিছু পরিবর্তন দেখলাম, মন্ত্রিসভা গঠন হলো এবং কিছুদিন আগে আমরা দেখলাম চিফ প্রসিকিউটর ওনাকে সরিয়ে দেওয়া হলো বা বিভিন্ন জায়গায় রদবদল হচ্ছে। কিন্তু এর মধ্যে একটা আলোচনার বিষয়, সেটি হচ্ছে প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পু ওনার একটি সাক্ষাৎকার ঘিরে বেশ আলোচনার জন্ম দিয়েছে বাংলাদেশের রাজনীতিতে। বিশেষ করে উনি যখন প্রফেসর ইউনূসের সম্পর্কে বেশ কিছু অভিযোগ করেছেন, যেটি রাষ্ট্রদ্রোহ বা সংবিধান লঙ্ঘন করার মতো অভিযোগ। আমি একটু রশিদ ভাই আপনার কাছ থেকেই প্রথমে শুনি যে প্রেসিডেন্ট চুপ্পুর আপনি সাক্ষাৎকারটি দেখেছেন মনে হয় বা শুনে পড়েছেন, যেটি পত্রিকাতে এসেছে একটি গণমাধ্যমে। কিন্তু প্রেসিডেন্ট চুপ্পু 18 মাসের যে অভিযোগগুলো করছেন প্রফেসর ইউনূসের বিরুদ্ধে, উনাকে ঘর থেকে বেরোতে দেননি, উনাকে শহীদ মিনারে বা স্মৃতিসৌধে যেতে দেননি, উনি সংবিধান লঙ্ঘন করেছেন। আমার প্রশ্ন এই জায়গায় যে উনি প্রফেসর ইউনূস চলে যাবার পর কেন এই কথাগুলো বলছেন, উনি কেন আগে এই অভিযোগগুলো করেননি বা এখন যে করছেন এটার পেছনে কি কোনো রাজনীতি আছে? আপনি মানে আপনার কি মনে হয়? ধন্যবাদ এই জন্য। সেটাই তো প্রশ্ন, যে আপনি যদি দেশপ্রেমিক হন, বীর যদি মুক্তিযোদ্ধা হন, আপনি যদি সত্যি দেশকে ভালোবাসেন, তাহলে আপনি যদি এইসব চাপকে সহ্য করতে না পারেন, আপনি পদত্যাগ করতেন। পদত্যাগ করলে তখন না মানাতো, কিন্তু আপনি পদত্যাগ না করে আপনি পদে বসেছিলেন। আর এখন আপনি ক্ষমতায় নেই, অন্তর্বর্তীকালীন সরকার বা ডক্টর ইউনূস ক্ষমতা নেই, এখন আপনি এই কথাগুলো বলছেন, রাইট? আসলে এটার পিছনে অনেক কিছু হতে পারে। রাজনীতিতে তো শেষ কথা বলে কোনো কথা নেই। রাজনীতি আসলে ডিপেন্ড করে হচ্ছে কে পাওয়ারের মধ্যে কে আছে, ক্ষমতায় যে থাকে। যেমন এতদিন ডক্টর ইউনূস ক্ষমতায় ছিলেন, উনি মুখ দিয়ে কোনো কথা বলতে পারেননি, উনি কোথাও যেতে পারেননি, রাইট? কারণ ডক্টর ইউনূসের বা অন্তর্বর্তীকালীন সরকারের পাওয়ারের অধীনে থেকে তাকে কাজ করতে হয়েছে। এখন হয়তো নতুন সরকার ক্ষমতায় এসছে, প্রধানমন্ত্রী প্রেসিডেন্টকে নিয়োগ দেয় বাংলাদেশের মধ্যে, মানে ইনডাইরেক্টলি প্রধানমন্ত্রী সেটা ঠিক করেন। প্রধানমন্ত্রী বিচারপতি থেকে শুরু করে আপনার সেনাবাহিনীর প্রধান থেকে সবকিছু নিয়োগে, বড় বড় নিয়োগগুলো সম্পূর্ণ প্রধানমন্ত্রী দেন। প্রধানমন্ত্রী এত বিশাল পাওয়ার, যেটা আমরা বলি যে আমেরিকার প্রেসিডেন্টের এত ক্ষমতা নেই যত ক্ষমতা রয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী। এই জন্যই তো আমরা ক্ষমতার বিকেন্দ্রীকরণ বা চেক এন্ড ব্যালেন্সের কথা বলছি, আমরা আরো বেশি সাবস্ট্যান্টিভ ডেমোক্রেসির কথা বলছি, আমরা আরো বেশি অনেক কিছু বলছি যেটা যাতে বাংলাদেশের মধ্যে রাষ্ট্রীয় মেরামত বা রাষ্ট্রীয় সংস্কার যাতে হয়।
এর মধ্যেই যেন এগুলো দূর হয়। যদি আমরা এটা করতে না পারি তাহলে এমনই হবে, ভবিষ্যতে এরকম চুপুর মতো অনেক প্রেসিডেন্ট আসবেন, তারা হয়তো কাজ করতে পারবেন না, কথা বলতে পারবেন না, কিন্তু যখন আবার তারা অন্য পাওয়ারের অধীনে থাকবেন তখন তাদের ন্যারেটিভ চেঞ্জ হয়ে যাবে। উনি যে কথাগুলো এখন বলছেন এই কথাগুলো জাস্টিফাই করা, এখন যদি আমরা ডক্টর ইউনূসের ফর এক্সাম্পল যদি সাক্ষাৎকার নিই তাহলে উনি কি বলবেন, যদি তার একটা আমরা সাক্ষাৎকার নিতে পারতাম বা অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের সাক্ষাৎকার দিতে পারতাম যে প্রেসিডেন্ট বিষয়ে তাদের ভূমিকা যেগুলো ছিল বা প্রেসিডেন্ট যে অভিযোগগুলো নিয়ে আসছেন এগুলোর সত্যতা যদি আমরা জাস্টিফাই করতে যাই তাহলে আমাদেরকে একটা ভালো পারসেপশন আমরা গেইন করতে পারি। তো এখন উনি এক তরফা যখন এই কথাগুলো বলছেন এগুলো কেন বলছেন এগুলোর পিছনে অবশ্যই আমার কাছে মনে হয় যে রাজনীতি থাকতেই পারে, কারণ একজন প্রেসিডেন্ট রাজনৈতিক ভাবেই ডিসাইডেড হন উনি কি করবেন না, ওনার ক্ষমতা কতটুকু কে নিয়ম প্রাপ্ত হবে, উনি কবে চলে যাবেন। এখন যদি মনে করেন ফর এক্সাম্পল বর্তমান যদি সরকার প্রধান চান যে প্রেসিডেন্ট থাকবেন না, তাহলে কি বর্তমান সরকার কি সেই সিদ্ধান্ত নিতে পারে? অফকোর্স নিতে পারে, তাদের 2/3 মেজরিটি আছে, তারা অনেক ডিসিশন নিতে পারে, প্রেসিডেন্টকে চেঞ্জ করতে পারে। তো এখন যদি প্রেসিডেন্ট এমন হতে পারে যে প্রেসিডেন্ট কিছুটা লিনিয়াল হচ্ছেন বর্তমান সরকারের দিকে, কারণ হচ্ছে যে উনি জানেন যে বর্তমান সরকারের কলমের খোঁজার উপরে ডিপেন্ড করতেছে উনি আরো থাকবেন কি থাকবেন না ইত্যাদি, রাইট? তো এগুলো আসলে আমি মনে করি যে এই ধরনের কথা বলে অনেক সময় বিতর্ক তৈরি করাটা অনুচিত জ্ঞানী এবং বিজ্ঞ ব্যক্তিদের, এই কারণে যে এটা মানুষকে ডিভাইডেড করতে পারে, মানুষের বিতর্কে জন্ম দিতে পারে। কারণ আমরা কেবলমাত্র একটা বিপ্লব থেকে বের হয়ে একটা নতুন গণতান্ত্রিক পথে আমরা যাত্রা শুরু করেছি। আমরা দেখেন পৃথিবীতে অনেক বিপ্লবের কিন্তু প্রতি বিপ্লবের কিন্তু এক্সাম্পল আছে। সুতরাং জুলাই সনদের উপর ভিত্তি করে যেই মানে যেই ইলেকশনটা হলো, যে ইলেকশনের মাধ্যমে শপথ নেওয়া হলো, শপথ একটাতে নেওয়া হয়েছে একটাতে নেওয়া হয়নি, সাংবিধানিক অসাংবিধানিক অনেক ব্যাখ্যা আছে, এগুলো কিন্তু সামনের দিনে এগুলো সম্পূর্ণ জবাব কিন্তু আমরা পাবো, এগুলো নিয়ে আলোচনা হবে, টক শো হবে, আমরা জানবো যে আসলে কোনগুলো সাংবিধানিক কোনগুলো অসাংবিধানিক। তবে আমি যেটা মোটা থেকে বিশ্বাস করি, আমাদের সংবিধানে যেটা বলা আছে যে সকল ক্ষমতার মূল উৎস হচ্ছে জনগণ, অর্থাৎ জনগণ যেটা চাইবে সেটাই কিন্তু হচ্ছে সংবিধান। সংবিধান কিন্তু জনগণের জন্য, জনগণ সংবিধানের জন্য কিন্তু না। সুতরাং আমাদের ত্যাগ তিতিক্ষা এবং রক্ত, এগুলো বিপ্লব মুক্তিযুদ্ধ সবকিছু আমাদেরকে মাথায় রেখে আমরা যদি দেশকে যদি অর্গানাইজ করতে পারি ফিউচারের জন্য, তাহলে কিন্তু সবকিছু লিগাল। আর যদি আমরা দেশকে অর্গানাইজ করতে না পারি, আমরা সেই পথে যদি না যেতে পারি, জনগণের সাম্য সমতা ন্যায় বিচার যদি আমরা ফিরিয়ে দিতে না পারি, তাহলে আপনি অনেক প্রশ্নই তুলতে পারেন, অনেক কিছু ইলিগাল বলতে পারেন, বর্তমান সরকারকে ইলিগাল করতে পারেন, প্রেসিডেন্টকে ইলিগাল করতে পারেন, অন্তর্বর্তী সরকারকে ইলিগাল করতে পারেন, নির্বাচনকে ইলিগাল করতে পারেন, অনেক কিছু বলতে পারেন। তবে আমি মনে করি যে এত উনার বক্তব্যের মধ্যে দিয়ে কতগুলো ভালো দিক অবশ্য আছে। আমি যেটা মনে করি যে বিএনপি এবং সেনাবাহিনী চেষ্টা করেছে তাকে একটা সাংবিধানিক, মোটামুটি একটা সাংবিধানিক কাঠামো মেনটেন করার জন্য তিনি যেন থেকে যান, তাকে অভয় দেওয়া হয়েছে। প্রধান বিচারপতির কাছে তিনি রেফারেন্স চেয়েছিলেন, প্রধান বিচারপতিও তার অবস্থান বিষয়ে আইনগত একটা রেফারেন্স দিয়েছেন, কিন্তু একটা সাংবিধানিক সংকটের মধ্যে পড়ে গেছিলেন।